যাই হোক, একমাত্রিক গতির আমরা কতকগুলো হচ্ছে গ্রাফ শিখেছি, তাই তো? যে আমরা দেখেছি যে হচ্ছে বলো, যদি সম্পর্ক হচ্ছে লিনিয়ার বা রৈখিক সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে লেখচিত্রটা আমার কী আসে, সরলরেখা হয়। আর যদি রিলেশান রৈখিক না হয়ে, লিনিয়ার না হয়ে নন লিনিয়ার রিলেশান হয়, বুঝেছো? যেমন দেখো, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কে যে ওয়াইয়ের পাওয়ার 2 আছে আর এক্সের পাওয়ার 1, বা উল্টোটা এক্সের পাওয়ার 2 ওয়াইয়ের পাওয়ার 1, তখন তাহলে সেই সম্পর্কে আমার কী আসবে বলো দেখি, অধিবৃত্ত আসবে। তখন কী আসবে? অধিবৃত্ত। তো অধিবৃত্তের যে নেচারগুলো কীভাবে শিখবো দেখো, ওয়াই স্কোয়ার সমান 4x, তাহলে এদিকে ওয়াই অক্ষ, এদিকে এক্স অক্ষ। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই অধিবৃত্তটা কেমন হবে দেখো, যার পাওয়ার 1 এবং হচ্ছে তার আগে দেখবে যে হচ্ছে প্লাস আছে না মাইনাস আছে, যে এক্সের আগে কী আছে, প্লাস আছে, তাহলে প্লাসের দিকে হবে, মানে আমার হচ্ছে বাটির মতন দেখতে। এবং হচ্ছে এটা কি মূলবিন্দু আমি যাবে কিনা, এক্সের মান 0 বসালে ওয়াইয়ের মানও 0, তাহলে মূলবিন্দুতে যাবে, বুঝেছো? মূলবিন্দু দিয়ে যাবে। ওয়াই স্কোয়ার সমান 4x, এটা হচ্ছে অধিবৃত্ত। ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ার সমান 4ay, তাহলে এখানে কি হচ্ছে বলো, ওয়াইয়ের পাওয়ার 1 এবং হচ্ছে তার প্লাস আছে, তাহলে এই অধিবৃত্তটা কীরকম টাইপের হবে, তাহলে এটা ভুল হলো। ওয়াই স্কোয়ার সমান 4x, ওয়াই স্কোয়ার সমান 4x, তাহলে প্লাস এক্সের দিকে অধিবৃত্ত হবে, তাই তো? এটা এক্সের হচ্ছে প্লাস দিক, এই অধিবৃত্তটা এইদিকে হবে। আচ্ছা, এক্স স্কোয়ার সমান 4ay, তাহলে এটা হচ্ছে কোন দিকে হবে অধিবৃত্তটা বলো, এটা হচ্ছে এটা। আচ্ছা, একই রকমভাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, এই অধিবৃত্ত কেমন হবে বলো, এই আকারের হবে। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay হলে উল্টানোবাটি হবে আর কি। আচ্ছা, এছাড়াও অধিবৃত্ত আবার কীরকম হতে পারে বলো, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4x + 2, তাহলে এটা মূলবিন্দুতে যাবে না, তাহলে এই অধিবৃত্ত পড়ে না হলে তোমার হচ্ছে ম্যাথামেটিক্সে শিখবে। তাহলে মূল হচ্ছে আমার বলো যে অধিবৃত্তগুলো এই টাইপের হয়, তাই তো? যে অধিবৃত্ত হচ্ছে নেচার কীরকম হবে বলো, যে যে সম্পর্ক দেখে অধিবৃত্ত বুঝবে কী করে, যে একটার পাওয়ার 2 থাকবে, একটার ঘাত হচ্ছে 2 থাকবে, আর একটার ঘাত 1 থাকবে। আচ্ছা দেখো, আমার তাহলে এখানে কোনটা অধিবৃত্ত আসছে দেখো, এস আর টি এর মধ্যে সম্পর্ক, এস সমান কী আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস সমান কত হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে এসের পাওয়ার কত, 1, টি এর পাওয়ার কত আছে 2, তাহলে এটা আমার হচ্ছে এস আর টি এর সম্পর্ক কী হবে, অধিবৃত্ত হবে। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এবারে বলো এখানে তাহলে অধিবৃত্তটা কোন টাইপের হবে, এসের হচ্ছে প্লাস, তাহলে এসটি যদি লেখচিত্র টানি, তাহলে এসের হচ্ছে প্লাস, মানে কোন দিকে, উপরের দিকে। এবারে আগের দিনই বলেছিলাম যে সময়ের হচ্ছে নেগেটিভ মান পাওয়া যায় না, তাহলে সময়ের যদি নেগেটিভ মান পাওয়া যায় না, তাহলে অধিবৃত্তটা এরকম আকারের হলে তাহলে এই নেগেটিভ দিকে হচ্ছে আমরা আঁকতে পারবো না, শুধুমাত্র এই বরাবর আঁকবো। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, যদি কোনো কোণার প্রাথমিক বেগ 0 হতো তাহলে ইউর মান তো 0 হতো, ইউ এর মান কত হয় 0, তাহলে ইউ এর মান যদি 0 হয় তাহলে এস সমান কত হবে, হাফ এটি স্কোয়ার। তো সেটাও তো অধিবৃত্ত এবং সেও মূলবিন্দুতে যাবে, এটাও দেখো মূলবিন্দুতে যাচ্ছে, কী করে, টি ইকুয়াল 0 হলে ইউ ইন্টু 0 প্লাস হাফ এ ইন্টু 0, তাহলে 0 হয়ে যাচ্ছে, এস সমান 0, তাহলে এই অধিবৃত্তও মূলবিন্দুগামী, এই অধিবৃত্তও মূলবিন্দুগামী। তাহলে ডিফারেন্স কি দেখো, এস সমান হাফ এটি স্কোয়ার, মানে প্রাথমিক বেগ 0 থাকলে সে অধিবৃত্ত, আর প্রাথমিক বেগ থাকলে তার অধিবৃত্ত, দুটো ডিফারেন্স কীরকম হবে, এই অধিবৃত্ত এইভাবে হবে, মানে প্রাথমিক বেগ 0 যেটা হচ্ছে তোমার 0তে স্টার্ট হবে। এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, যে যে প্রাথমিক বেগ যদি থাকে তাহলে তোমার হচ্ছে ও বিন্দুতে আমরা কিন্তু স্পর্শক টানতে পারছি, এখানে কিন্তু ও বিন্দুতে আমরা স্পর্শক টানতে পারছি না। ও বিন্দুতে কী হচ্ছে বলো, যে সরলরেখাটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে। তাহলে ব্যাপার দুটো তফাৎ বুঝতে পারলে, যে প্রাথমিক বেগ না থাকলে যে স্থিরাবস্থা থেকে গতিশীল কোণার এসটি লেখচিত্র হবে এটা, যে সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে একটু মিশে থাকবে, আর এটা হচ্ছে বলো এভাবে থাকবে। দেখো বইতে দেখবে, দুটো ডিফারেন্স দেখে নেবে, বুঝেছো? একই রকমভাবে যদি ত্বরণ হতো, মন্দন হতো, তাহলে কী হতো, এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, তখন গ্রাফটা কেমন হতো, এস আর টি এর গ্রাফ, এস আর টি গ্রাফ হবে এইভাবে। এটা হচ্ছে বলো কার ক্ষেত্রে হবে বলো, এটা মন্দনের ক্ষেত্রে হবে, ওকে। আচ্ছা, এবারে তাহলে আমাদের হচ্ছে যা গ্রাফ শিখেছি, তাহলে আমাদের হচ্ছে বলো এখানে মূলত 3টি গ্রাফ, ভিটি গ্রাফ, এটি গ্রাফ, এসটি গ্রাফ, আরও গ্রাফ হতে পারে, ভিএস গ্রাফ হতে পারে, এএস গ্রাফ হতে পারে।
যে যা গ্রাফ হবে আমার তিনটা মূল গ্রাফ কী বলো, ভিটি মানে বেগ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র আর সরণ সময় লেখচিত্র। তো লেখচিত্র থেকে আমরা কী রাশি নির্ণয় করতে পারি? দেখো যে কোনো লেখচিত্র থেকে আমরা নির্ণয় করতে পারি, দেখো দুটোকে ভাগ করলে যে রাশিটা আসবে তাহলে সেটা হচ্ছে স্লোপ বা প্রবণতা নির্ণয় করতে পারি। যেমন দেখো সরণ সময় লেখচিত্রকে, সরণ সময় লেখচিত্রে সরণ বাই সময় করলে কী হয়, বেগ হয়। তাহলে সরণ সময় লেখচিত্রের প্রবণতা হচ্ছে বেগকে প্রকাশ করবে। ঠিক একই রকমভাবে বেগ সময় লেখচিত্রের প্রবণতা কী প্রকাশ করবে, ত্বরণকে প্রকাশ করবে। কারণ কি, বেগ বাই সময়, বেগের একক কী হয় মিটার পার সেকেন্ড, বাই সময় মানে সেকেন্ড, তাহলে কী আসছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগ সময় লেখচিত্রের প্রবণতা হবে ত্বরণ, সরণ সময় লেখচিত্রের প্রবণতা হবে কি বলো, বেগ। আর কি গুণ করলে যদি কোনো রাশি আসে তাহলে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো বেগ আর সময়ের গুণ করলে কী আসে, মিটার পার সেকেন্ড গুণিত সেকেন্ড মিটার, তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল প্রকাশ করে হচ্ছে সরণকে। ঠিক একই রকমভাবে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, ত্বরণ হচ্ছে কী হয় বলো, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণকে সময় দিয়ে গুণ করলে কী হয়, ভি মাইনাস ইউ। তাহলে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল প্রকাশ করবে কি বলো, বেগ পরিবর্তনকে। তাহলে গ্রাফ থেকে আমরা দেখতে হবে, যদি ধরো একটা গ্রাফ দেওয়া থাকে সেই গ্রাফ থেকে কী কী রাশি নির্ণয় করবে। হ্যাঁ, ধরো এটা একটা গ্রাফ দেওয়া আছে, এসটি গ্রাফ দেওয়া আছে। এসটি ধরো এটা 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 6, এটা দেওয়া আছে 5, এটা হচ্ছে 10। তাহলে এবারে ধরো এরকম গ্রাফ দেওয়া আছে। তো তোমাকে এবারে প্রশ্ন দিল যে টিটা হচ্ছে সেকেন্ডে আর এসটা হচ্ছে বলো মিটারে, যে এই লেখচিত্র থেকে বেগের মান কত হবে। তাহলে বেগের মান নির্ণয় করবে কী করে, তাহলে হচ্ছে প্রবণতা বের করতে হবে। প্রবণতা কী করে, এটা তো লেখচিত্র, তাহলে প্রবণতা কী করে বের করব। তাহলে ধরো এইখানে লেখচিত্রের পরে একটা বিন্দু নিলাম, যদি সরল লেখা হয় তাহলে সেখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে, তাহলে এবারে দেখো এক্স অক্ষের উপর লম্ব টানলে তখন ওই বিন্দু পর্যন্ত ওয়াইয়ের দূরত্ব কত হচ্ছে 10 আর এক্সের দূরত্ব কত হচ্ছে 4। তাহলে প্রবণতা হয়ে যাবে, প্রবণতা মানে তো ট্যান থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে কত হয়ে গেল 10/4। তাহলে বেগ হয়ে গেল কত, 10^4 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারলে কীভাবে বের করতে হবে। ঠিক একই রকমভাবে এটা যদি আমার বেগ সময় লেখচিত্র থাকতো, ভাবো এটা যদি বেগ সময় লেখচিত্র থাকতো, দিয়ে বলতো যে ত্বরণ কত, তাহলে সেটাও ঠিক ত্বরণ সমান 10^4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো। এবারে যদি বলতো সরণ কত, সরণ বের করতে গেলে ক্ষেত্রফল করতে হবে। তাহলে ক্ষেত্রফল মানে কার ক্ষেত্রফল বের করবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, সরণ এস বের করতে গেলে হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, তাহলে এত মিটার। বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে আমার বলো লেখচিত্র থেকে রাশিগুলো নির্ণয় করার পদ্ধতি। আচ্ছা এখানে দেখো তাহলে সরল রেখা হলে তাহলে প্রবণতা বের করা, ক্ষেত্রফল বের করলে আমার হচ্ছে রাশিগুলো নির্ণয় করবে। ক্লাস 9-এও শিখেছিলে, আর পরের হচ্ছে ভিডিওতে আমি সেগুলো বাকিগুলো দিয়ে দেবো কীভাবে হচ্ছে গ্রাফ থেকে কী ক্যালকুলেশন করা হয়। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এসটি লেখচিত্র আমাদের হচ্ছে এখানে এসটি লেখচিত্র যখন হচ্ছে সমতরণে চলছিল তখন সরল রেখা না হয়ে কী হলো বলো, অধিবৃত্ত হলো। তাহলে অধিবৃত্ত হলে বক্ররেখা, তো তাহলে বক্ররেখার ক্ষেত্রে রাশির মান কী করে নির্ণয় করব, S/T করলে কী হয়, বেগ হয়। তাহলে মনে রাখবে যখন নন লিনিয়ার গ্রাফ হবে তাহলে সেখানে দুটো রাশি চলে আসবে। কি কি, তাহলে বেগ আসছে এখানে, যে বেগ আমরা যে বেগে পড়েছিলাম বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের বেগ, কী পড়েছিলাম, তাৎক্ষণিক বেগ, গড় বেগ। তাহলে এখানেও সেরকম এই সরণ সময় লেখচিত্র থেকে চলে আসবে কি বলো, তাৎক্ষণিক বেগ আর গড় বেগ। কী করে তাৎক্ষণিক বেগ নির্ণয় করব, দেখো ধরো এ বিন্দুতে তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এ বিন্দুতে তাৎক্ষণিক বেগ হবে, এ বিন্দুতে স্পর্শক টানলে এই স্পর্শকের প্রবণতা হবে তাৎক্ষণিক বেগ। বোঝা গেল। তাহলে সরণ সময় লেখচিত্র থেকে তাৎক্ষণিক বেগ কী করে নির্ণয় করব, তাহলে সরণ সময় লেখচিত্র থেকে যে কোনো বিন্দুতে তাৎক্ষণিক বেগ হবে ওই বিন্দুতে স্পর্শক টানলে স্পর্শকের প্রবণতা। তাহলে এ বিন্দুতে স্পর্শক টানলে যদি স্পর্শকটা ফাই কোণ করে তাহলে ট্যান ফাই হয়ে যাবে কি বলো, তাৎক্ষণিক বেগ। ট্যান ফাইটা আমার কী হবে, তাৎক্ষণিক বেগ হয়েছে। আর গড় বেগ কী করে নির্ণয় করব, লেখচিত্রটা স্টার্ট হয়েছে ধরো এই বিন্দু থেকে, তো তাহলে ও থেকে এ পর্যন্ত, তাহলে ও থেকে এর মধ্যে গড় বেগ হবে, ও একে যুক্ত করলে একটা সরলরেখা পাবো। এই সরলরেখাটাকে আমরা কি বলবো, জ্যা। তাহলে এই হচ্ছে বলো অধিবৃত্তের কি, জ্যা। তাহলে এই জ্যাটির প্রবণতা হবে গড় বেগ। তাহলে ও এ সরলরেখার প্রবণতা মানে ও এটা হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণ করবে, তাহলে প্রবণতা মানে কি, সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ করবে তার ট্যানজেন্টকে বলা হবে প্রবণতা। তাহলে ও এ সরলরেখার প্রবণতা, তাহলে ও থেকে এ পর্যন্ত অবকাশে এটাই হচ্ছে গড় বেগ। তাহলে ট্যান ফাইটা ট্যান থিটাটা কী হলো,
এটা হবে আমার বলো গড় বেগ। বুঝতে পারলে? তাহলে এটা এক বছর এইচএসে পড়েছে যে সরণ সময় লেখচিত্র থেকে কিভাবে তাৎক্ষণিক বেগ আর গড় বেগ নির্ণয় করবে। তাহলে তুমি সরণ সময় লেখচিত্র অঙ্কন করে নিলে যে সরণ সময় লেখচিত্র হয়ে গেল একটা অধিবৃত্ত। এবার এ বিন্দুতে তাৎক্ষণিক বেগ হবে, এ বিন্দুতে স্পর্শক টানলে তাহলে স্পর্শকের প্রবণতা হবে তাৎক্ষণিক বেগ। আর কি বলো, যে হচ্ছে যে প্রথম লেখচিত্র যে বিন্দু থেকে স্টার্ট হয়েছিল, তাহলে বা যে সময়ের অবকাশে ধরো এই সময় থেকে এই সময়, 0 থেকে আমি বললাম যে 3 সেকেন্ড, মানে এটা আমার 3 সেকেন্ড ধরো, তাহলে 0 থেকে 3 সেকেন্ড ব্যবধানে হচ্ছে তাৎক্ষণিক গড় বেগ। বা তোমাকে যদি বলতো যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে, তাহলে 2 সেকেন্ড যদি আমার এই সময়টা প্রকাশ করতো, তাহলে 2 সেকেন্ড বিন্দু আর 3 সেকেন্ড বিন্দু এই যোগ করলে একটা তো সরলরেখা যোগ করতে হবে, তাহলে ওই সরলরেখার প্রবণতাই হবে কি বলো গড় বেগ। তাহলে বোঝা গেল। আচ্ছা, গ্রাফের হচ্ছে প্রবলেমগুলো পরের দিনে করব। আবার হচ্ছে নিউমেরিক্যাল কিছুগুলো প্রবলেম আবার দেখো করে দিচ্ছি। যে তোমার হচ্ছে দেখো প্রবলেম সেট 2 17 দাগের ছায়া প্রকাশনীর বইতে যাবে, সেখানে কোশ্চেনটা আছে 16 দাগের যে কোশ্চেনটা আছে দেখবে একটা এরোপ্লেন বলা আছে যে হচ্ছে স্থিরাবস্থা থেকে মনে হয় সম্ভবত 35 মিটার পার সেকেন্ড বেগে চলছে, না 35 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো, না এরকম কিছু একটা বলা আছে, 35 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিল। একটা ভি সমান ইউ প্লাস এটি সূত্র হবে, আর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটা 0 বসাবে তাহলে হয়ে যাবে। বুঝেছো? আচ্ছা, 17 দাগের কোশ্চেনটা দেখো যে তৃতীয় সেকেন্ডে 400 সেমি, পঞ্চম সেকেন্ডে 1200 সেমি অতিক্রম করছে, পরের 3 সেকেন্ডে কত সেমি পথ অতিক্রম করবে। তাহলে তৃতীয় সেকেন্ড মানে কী হবে, এসএন সূত্র, এসএন সমান কত হয় বলো, ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, ইউ প্লাস কত হয় বলো, হাফ এ ইন্টু কত হয় 2n মাইনাস 1। তাহলে এই সূত্র যদি লাগাও তৃতীয় সেকেন্ডে মানে কী হবে, এনের জায়গায় 3 বসবে, তাহলে বসালাম এসএন মানে S3 400 সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1। ঠিক আছে, একরকম 1200 সমান ইউ প্লাস পঞ্চম সেকেন্ডে দিয়ে দেখো প্লেন ক্যালকুলেশন করেছি, এর মান পেয়ে গেলাম। তাহলে তোমরা হচ্ছে আগে হচ্ছে সমীকরণটা বসিয়ে নিজে নিজেই ক্যালকুলেশন করবে, তারপরে আমার এই ক্যালকুলেশন দেখবে। দেখো তারপরে এর মান পেয়ে গেলে আমি একটা যে কোনো একটা সমীকরণে এর মানটা বসিয়ে ইউ এর মান পেয়ে গেলাম। এবারে বলো তাহলে অ্যাকচুয়ালি বলেছে পরের 3 সেকেন্ডে, পরের 3 সেকেন্ডে সে কত দূর যাবে। তাহলে পরের 3 সেকেন্ড মানে কি, ধরো এটা হচ্ছে সমতরণে যাচ্ছে, এখান থেকে সমতরণে গেল, এটা ধরো 1 সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ডে গেছে, এটা তৃতীয় সেকেন্ডে গেছে, চতুর্থ সেকেন্ডে, এটা পঞ্চম সেকেন্ডে। এর পরের 3 সেকেন্ডে কত যাবে, তাহলে পঞ্চম সেকেন্ডে গেছে 1200 সেমি। তাহলে অ্যাকচুয়ালি এই যে পরের 3 সেকেন্ডে মানে কি এইখানে যে বেগটা হবে সেটাই প্রাথমিক বেগ। তাই আমি 5 সেকেন্ড পরে বেগটা কত বের করে নিলাম, যে এখান থেকে যাত্রা শুরু করার পরে 5 সেকেন্ড পরে তার বেগ কত হয়েছে 1400। তাহলে পরের 3 সেকেন্ডে হলে কী হবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ পরের 3 সেকেন্ড মানে কি তো এইখান থেকে, তো তাহলে এখানে তো আর বেগটা -600 নয়, -600 তো কি যখন শুরুতে, তাহলে এখানে বেগটা কত, বোঝা গেল। আর যদি তুমি এই বেগটাই নিতে -600 নিতে, তাহলে আমি সেই আগের দিনের টেকনিক বলেছিলাম যে এখান থেকে ধরতে হলে কী করতে হবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 5 সেকেন্ড, তারপরে এটা হলো কত বলো 3 8, তাহলে তুমি সূত্র লাগাতে কত -600 ইন্টু 8 প্লাস হাফ ইন্টু হচ্ছে বলো 400 ইন্টু 8 স্কোয়ার, যেটা বেরাতো তার থেকে বাদ দিতে হবে। আবার বাদ দিতে হবে মানে কি, এখানে তোমার তো তৃতীয় সেকেন্ড দিয়েছে আর হচ্ছে পঞ্চম সেকেন্ড দিয়েছে, বাকিগুলো তো দেয়নি, তাই হচ্ছে এখানে আমার বাকি দূরত্বগুলো জানা নেই, সেই জন্য আমি এখানে বেগটা বের করে নিয়েছি। আচ্ছা, এটা গেল। 18 দাগের কোশ্চেন একটা আছে দেখো, যে একটা ঘরের ছাদে ফুটো আছে, সেই ফুটো থেকে জল পড়ছে, যে বলেছে যখন হচ্ছে 6 নম্বর ফোঁটাটা ছাদের ফুটো থেকে পড়া হচ্ছে শুরু করছে, সেই সময় প্রথম ফোঁটাটি বলো ঘরের মেঝে স্পর্শ করলো। তাহলে ছাদের সাপেক্ষে তৃতীয় ফোঁটা, চতুর্থ ফোঁটা, পঞ্চম ফোঁটা কত দূরত্বে আছে। তাহলে এবারে বলো, তাহলে ছাদ থেকে জল পড়ছে মানে সেই তো একই রকমভাবে স্থিরাবস্থা থেকে পড়ছে। তাহলে বলো এটা হচ্ছে 6th ফোঁটা যখন পড়ছে, তাহলে সেটা পড়ার মুহূর্তে তাহলে পঞ্চম ফোঁটা এই জায়গায় চলে এসছে, তাই তো, চতুর্থ ফোঁটা এই জায়গায় আছে, ধরো এরকম তৃতীয় ফোঁটা এই জায়গায় আছে, তারপরে ধরো দ্বিতীয় ফোঁটা এখানে আছে, প্রথম ফোঁটা এখানে পড়লো। তাহলে ষষ্ঠ ফোঁটাটা ক্ষেত্রে তোমার হচ্ছে, তাহলে পঞ্চম ফোঁটা মানে কি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটাই হচ্ছে পঞ্চম ফোঁটা। এটা 5th ফোঁটা, তো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা কি বলো 4th, 5th, 6th। তাহলে 5th ফোঁটাটা তো তোমার হচ্ছে ছাদের সাপেক্ষে কত দূরত্বে হবে, তাহলে 1 সেকেন্ডে কত দূর গেছে, তাহলে h সমান 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে 4.9। তাহলে 4.9 মিটার হচ্ছে কি বলো, তাহলে ছাদের সাপেক্ষে 5th ফোঁটার হচ্ছে বলো অবস্থান, 4th ফোঁটার অবস্থান।
এবারে তো তোমাদের বলে দিয়েছি স্থিরাবস্থা থেকে হলে সহজ আরও, যে প্রথমটা যদি এক হয় তারপরের অনুপাতটা হয় 3, মানে এটা এই দূরত্বটা কত হয়ে গেল 3, মানে কত 4.9 ইন্টু 3, এই দূরত্ব হয়ে গেল কত বলো 4.9 ইন্টু 3, তাহলে 4.9 ইন্টু যদি 3 হয় তাহলে এখানে কত চলে এলো, এটা হচ্ছে 3 9 27, 3 4 12 2 14, 14.7, তাহলে এখান থেকে 14.7 প্লাস হচ্ছে 4.9 করে দিলে ছাদ থেকে ফোর্থ ফোঁটা পেয়ে গেলে, তাহলে থার্ড ফোঁটা কত হবে 1 3 5, তাহলে এই দূরত্বটা কত হবে 4.9 ইন্টু 5, তাহলে যোগ করে দিলে তোমার হচ্ছে থার্ড ফোঁটা কোথায় থাকবে বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরের প্রবলেমে দেখো কি বলা আছে, দুটো হচ্ছে ঢিলকে একই সঙ্গে ছোঁড়া হলো, যে প্রথম একটি ঢিল আর একটির থেকে কত বেশি উঠে 12.12 মিটার বেশি উচ্চতায় ওঠে এবং ফিরে আসতে তার সময় লাগে 1.34 সেকেন্ড বেশি সময় লাগে, তাহলে ঢিল দুটোর অর্জিত উচ্চতা কত। আচ্ছা, আমাদের সূত্র বলো যে একটা ঢিলকে যদি উপর দিকে ছুঁড়ি, এটা ধরো একটা ঢিল, এটা ইউ বেগে উপর দিকে ছুঁড়ছ, তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এটা আগের দিনেও বলেছিলাম যে এই উচ্চতায় যদি উঠে তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠা মানে কি, এখানে বেগ 0, তাহলে বেগ 0 এবং উপর দিকে উঠছে মানে বেগ কমছে, তাহলে মন্দনে যাচ্ছে, 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে h সমান ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ধরো প্রথম ঢিলটা h1 উচ্চতায় উঠেছে এবং তার বেগ u1, তাহলে h1 সমান কী হবে u1 স্কোয়ার বাই 2g। দ্বিতীয় ঢিলটি h2 উচ্চতায় উঠেছে, তাহলে তার হচ্ছে বলো কত হবে h2 সমান u2 স্কোয়ার বাই 2g, এবং u1 বেগে ছুঁড়লে সেটা হচ্ছে মাটিতে পড়ে আসতে তার সময় লাগে, তাহলে u1 বেগে ছুঁড়লে তার মাটির উপরে উঠতে সময় লাগে কত u1 বাই জি, কেন এখানে যদি বেগ 0 হয় তাহলে সময়টা কত লাগবে 0 সমান u মাইনাস জিটি, তাহলে টি সমান কত হলো u বাই জি, তাহলে এখানে উঠতে সময় লাগছে u বাই জি, আবার নামতেও সময় লাগবে u বাই জি, তাহলে মাটিতে ফিরে আসতে সময় লাগছে কত 2u1 বাই জি, এরও কত লাগছে 2u2 বাই জি, তাহলে দুটো সমীকরণ চলে এলো, দেখো u2 স্কোয়ার বাই 2g একটা মাইনাস u1 স্কোয়ার বাই 2g সমান 12.12, আবার 2u2 বাই জি মাইনাস 2u1 বাই জি সমান 1.34। এই দুটো সমীকরণ সমাধান করে u1 আর u2 ক্যালকুলেট করবে, জির মান 9.8 বসাবে, দিয়ে এবারে h1 আর h2 জায়গায় বসিয়ে দিলে পেয়ে যাবে অর্জিত উচ্চতা, ক্যালকুলেশন করে দেখবে, না পারলে বলবে। আচ্ছা, 20 দাগের প্রবলেমটা দেখো, 20 দাগে কী বলা আছে দেখো, এটা তো একবারে ইজি প্রবলেম, যে একটা বলকে যে উপর থেকে 90 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, সেই সময় নিচ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বলো আর একটা ঢিলকে ছোঁড়া হয়েছে, কোথায় এবং কত দূরত্বে এরা মিলিত হবে। কোথায় মিলিত হবে এই তো বলে দিয়েছিলাম, যে হচ্ছে দুটো যেহেতু একটা ঢিলকে যখন নিচের দিকে ফেলছো আর একটা উপর দিকে ছুঁড়ছো, দুজনেরই ত্বরণ একই আছে, তাই আপেক্ষিক ত্বরণ এখানে 0 হয়ে গেল, তাহলে এক্ষেত্রে সোজা একবারে যে একটা ঢিল নিচে ফেলা হলো আর উপর, মানে এখানে সময়টা হয়ে যাবে 90/30, একবারে সোজা, তাহলে 3 সেকেন্ডে মিলিত হবে। 3 সেকেন্ডে মিলিত হবে মানে, তাহলে এবারে বলো এখানে 3 সেকেন্ডে কত দূর গেছে, 3 সেকেন্ডে গেলো কত হলো বলো, h সমান হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু 10 করতে পারো 10 ইন্টু 3 স্কোয়ার, তাহলে কত হয়ে গেলো বলো, বা 9.8 বইতে মনে হয় 9.8 ধরে করেছে, তাহলে কত হলো 5 3 9 45 মিটার, তাহলে হচ্ছে বলো যে ভূমি থেকে কত উচ্চতা হবে 90 মিটার হলে, তাহলে এটা 45 মানে নিচটাও 45, ভূমি থেকেও 45 মিটার। তারপরের কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন আছে একটা, যে একটা বেলুন থেকে এক ব্যক্তি সে লাফ দিল, লাফ দেওয়ার কিছুক্ষণ পরে তার হচ্ছে প্যারাশুট খুললো, এবারে কী হয়েছে যখন প্যারাশুট খুলে গেলে সে আস্তে আস্তে পড়বে, তখন 2.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে আরও তার 4 গুণ সময় গেল, তাহলে বেলুনটার উচ্চতা যদি হচ্ছে 300 কত বলো 98.4 হয়, তাহলে কতক্ষণ সেই ব্যক্তি হচ্ছে বায়ুতে ছিল, কতক্ষণ সেই ব্যক্তি কী ছিল বলো বায়ুতে ছিল, এবং হচ্ছে মাটিতে যে সে যখন পড়লো তার বেগ কত হবে। তো প্রথম বলো যখন সে বেলুন থেকে লাফ দিয়েছে তখন তো সে যেরকম হচ্ছে একটা বলকে যেরকম ফেলে দেওয়া হয় সেরকম হচ্ছে সে পড়তে শুরু করবে, তাহলে সেটা কী হচ্ছে বলো জি ত্বরণে পড়ছে ধরো টি সময়, তারপরে যখন প্যারাশুট খুলে গেল উপর দিকে প্লবতা বেড়ে গেছে, তখন কী হয়েছে তখন আবার মন্দন শুরু হয়ে গেল, তখন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ চলছিল, তখন তারপরে কী হলো মন্দন হয়ে গেল কত 2.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন যদি হয় প্রথম দেখো, তাহলে প্রথম হচ্ছে টি সময় হচ্ছে ত্বরণে পড়েছে স্থিরাবস্থা থেকে, তারপরে কী হচ্ছে 40 সময় 4 গুণ সময় আরও মন্দনে পড়লো 2.4, তো h1 আর h2 লেখাটা অসুবিধার কিছু নয়। আচ্ছা, এখানে প্রাথমিক বেগ এখানে যখন পৌঁছেছে দেখো টি সময়ে, তাহলে বেগটা কত হয়ে গেছে ভি সমান কত ইউ প্লাস এটি, যখন 0 প্লাস 9.8 ইন্টু টি,
তাহলে এই যে 40 সময়ের জন্য প্রাথমিক বেগ 9.80, তাই 9.80 বসিয়েছি, আর টি তো 40 বলেছে, দিয়ে H1 প্লাস H2 করে এবার টি এর মান বের করেছি, দিয়ে ভি এর মান বের করেছি। আচ্ছা, এবারে তারপরে 22 দাগের প্রবলেম কী বলা আছে বলো দেখি। একটি কুয়োর মুখ থেকে একটা ঢিলকে ফেলা হলো, ঢিল ফেলার 7.57 সেকেন্ড পরে হচ্ছে বলো শব্দ শোনা গেল। তাহলে এখন প্রশ্ন হলো যে কুয়োর গভীরতা কত। তাহলে যখন ঢিলটা ফেলা হলো, ঢিলটা স্থির অবস্থা থেকে পড়েছে, তাহলে এই যদি কুয়োর গভীরতা হয়, তাহলে এটা তো যেরকম একটা বস্তুকে ফেলে দিলে যেরকম পড়ে, তারপরে শব্দ যাচ্ছে, শব্দ মানে কি সমবেগে যাবে, তাহলে সমবেগে মানে কি H সমান ভিটি। তাহলে ধরো টি সময় লাগলো ঢিলটার জলে পড়তে, আর শব্দটা এখান থেকে এই পাড়ের আসতে সময় লেগেছে, তাহলে কত 7.7 মাইনাস টি। তাহলে দুটো সমীকরণ, ঢিল আসছে মানে জি ত্বরণে আসছে, আর শব্দ গেছে বলো 343 মিটার পার সেকেন্ড। তাহলে দুটো থেকে টি বের করবে, দিয়ে যে কোনো একটা সমীকরণে টি এর মান বসিয়ে দিবে। ওকে, আচ্ছা এরপরে দেখো চলে আসি 39 দাগে একটা প্রবলেম আছে দেখো। আচ্ছা 39 প্রবলেমটা বলার আগে এটা একটা বলে দিয়ে, একজন এটা রিপ্লাই দিয়ে করেছিল যে একটা পারেনি, সে আগের আমার একটা কোশ্চেনের, যে তিনটা সমান দূরত্ব যদি T1 T2 T3 সময়ে যাওয়ায়, তাহলে দেখাও এই যে 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3 সমান 3/T1 প্লাস T2 প্লাস T3। তো এইটা কীভাবে করব? তো বলেছে দেখো, সময় ধরো প্রথম এক্স গেছে T1 সময়, পরের এক্স গেছে T2 সময়, তারপরের এক্স গেছে T3 সময়। তো দেখো তাহলে প্রথম এক্সের জন্য আমার সমীকরণ কী হয়ে গেল, ইউ ধরো প্রাথমিক বেগ ইউ আর ত্বরণ হচ্ছে এ, UT1 প্লাস হাফ AT1 স্কোয়ার লাগিয়ে দিলাম। তারপরে বলো এখান থেকে এই দূরত্ব কত হলো 2x, সময় কত লেগেছে T1 প্লাস T2 বসিয়েছি। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত x প্লাস এক্স প্লাস এক্স 3x, সময় কত লেগেছে T1 প্লাস T2 প্লাস T3। দেখো তিনটা সমীকরণ হয়ে গেল। এবারে দেখো এখান থেকে আমি যদি এই 3 নম্বর সমীকরণ থেকে যদি উভয় পক্ষকে T1 প্লাস T2 প্লাস T3 দিয়ে ভাগ করি, তাহলে কী দাঁড়ালো 3x/T1 প্লাস T2 প্লাস T3 সমান এটা দাঁড়াবে 4 নম্বর। এবারে আমি কি করেছি 2 থেকে 1 বিয়োগ করেছি, 2 থেকে 1 বিয়োগ করতে দেখো এটা হলো তো তোমার এটা থেকে এটা বিয়োগ করলে তো UT1 কেটে যাবে, UT2 থাকলো, আর এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগিয়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এই সূত্র আসবে। ঠিক একই রকমভাবে আবার 3 থেকে 2 করব, আর 1 থেকে আমি দেখো x/T1 বের করেছি, x/T1 করলে এটা হলো, আর 3 থেকে 2 বিয়োগ করে আবার হচ্ছে বলো x/T2 বের করলাম। কী বের করলাম x/T2 T3, 3 থেকে 2 বিয়োগ করে, ঠিক আছে। দিয়ে দেখো মানগুলো বসালাম, x/T1ও পেয়েছি, x/T2ও পেয়েছি, x/T3ও পেয়েছি, মানগুলো বসিয়েছি, দিতে দেখো তাহলে প্রমাণ দেখো চলে এসছে, মানগুলো বসিয়েছি এবং ইজিলি প্রমাণটা চলে এসছে। ওকে, আচ্ছা তাহলে এবারে 39 দাগের যে প্রবলেমটা, এটা একটা ভালো প্রবলেম, সেই নয় এটা করে দিলাম। দেখো কি বলা ছিল বলো দেখি প্রবলেমটা, যে একটা গাড়ি, মোটর গাড়ি আর একটা ট্রাক উভয়ই হচ্ছে 72 কিমি/ঘন্টা বেগে চলছে। ট্রাকটি হচ্ছে ট্রাকটিকে থামাতে গেলে ড্রাইভারের লাগে হচ্ছে 5 সেকেন্ড সময়, আর মোটর গাড়িটাকে থামাতে গেলে তার ড্রাইভারের লাগে হচ্ছে 3 সেকেন্ড সময়। মানে একে 3 সেকেন্ডের আগে থামাতে পারে না, আর একে 5 সেকেন্ডের আগে থামাতে পারে না। এবারে হঠাৎ করে ট্রাকটা কী করলো, সামনে ধরো কাউকে দেখে সে ব্রেক কষে দিয়েছে। তো এইবারে মোটর গাড়িটা কী হবে, এবারে সেও ব্রেক কষবে না সংঘর্ষ এড়ানোর জন্য। তো ট্রাক থেকে মোটর গাড়ির ব্যবধান কত হলে সংঘর্ষটা এড়ানো যাবে, এটাই হচ্ছে কোশ্চেন। এবং বলা আছে ড্রাইভার তো সাথে সাথে হচ্ছে একবারে সাথে সাথে ব্রেক করতে পারে না, তার তো একটা রিয়াকশান টাইম থাকে, যেমন হচ্ছে ক্রিকেটার যেমন বলকে মারে তার একটা রিয়াকশান টাইম থাকে, সে একই রকমভাবে ড্রাইভারের বলেছে রিয়াকশান টাইম হচ্ছে 0.5 সেকেন্ড। তো দেখো তো ট্রাকের ত্বরণ মন্দন কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ছিল, তো ট্রাকের মন্দন হয়ে যাচ্ছে কত 0 সমান 20 মাইনাস ধরো A2 ইন্টু 5 সেকেন্ড সময় লাগে তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই রকমভাবে মোটর গাড়ির ক্ষেত্রে মন্দন হয়ে যাবে 23 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো সংঘর্ষ তখনই এড়ানো যাবে যে দুজনের বেগ যখন সমান হয়ে যাবে। তো টি সময় পরে ধরো টি সময় হচ্ছে সংঘর্ষ এড়ানো গেল, টি সময় লাগলো, তাহলে এর তখন বেগ কত হয়েছে 20 মাইনাস 40, কারণ মন্দন 4, আর এর তখন কত, এর আরও 0.5 সেকেন্ড সময় লাগে মোটর গাড়ি ড্রাইভারের, তাহলে তাই টি মাইনাস 0.5 করেছি, তাদের টির মান বেরিয়েছে 5/4 সেকেন্ড। তাহলে 5/4 সেকেন্ডে ট্রাকটা কত দূর চলে গেছে 20 ইন্টু 5/4
মাইনাস হাফ ইন্টু 4 ইন্টু 5/4 স্কোয়ার। আর সেই সময়ে দেখো 0.5 সেকেন্ড তো গাড়িটার হচ্ছে ব্রেক করতে সময় লেগেছে, 0.5 সেকেন্ড তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাই 20 ইন্টু 0.5, আর বাকি সেই সময়টা নিয়েছে কত 5/4 মাইনাস 0.5, এটা হচ্ছে 20-3 বন্ধনে, তাই আমার কী হচ্ছে 20 ইন্টু 5/4 মাইনাস হচ্ছে 0.5 মাইনাস হাফ ইন্টু 20-3 ইন্টু 5/4 মাইনাস 0.5 হোল স্কোয়ার। তাহলে এই x1 বের করবে ক্যালকুলেটার দিয়ে, x2 বের করবে ক্যালকুলেটার দিয়ে, দুটো বিয়োগ করবে, দেখবে 1.25 মিটার আসবেই।